আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতেই আমি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি সেই সমস্ত মা বোনদের প্রতি যারা ছবি ছাড়া এনআইডির জন্য আন্দোলন করছেন, দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মানববন্ধন করছেন। সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করছি ওই সমস্ত মা বোনদের প্রতি যারা ইতিমধ্যেই হেনস্থার শিকার হয়েছেন। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে আমরা আপনাদেরকে এমন পরিবেশ তৈরি করে দিতে পারিনি যেই পরিবেশে আপনি আপনার আবেগ, আপনি আপনার খোদার বিধান নির্বিঘ্নে পালন করতে পারেন। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা এমন একটা জাতির উত্তরসূরি, যেই জাতির পূর্বসূরিরা, তাদের ইতিহাসে এমনও আছে যে কেবলমাত্র একজন নারীর ইজ্জতের জন্য, একজন নারীর ইজ্জত রক্ষার্থে গোটা একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। কিন্তু অযোগ্য উত্তরসূরি হলে যা হয় আর কি। সে যাই হোক, আজকে শুরু করছি ছবি ছাড়া এনআইডির দাবি কতটুকু যৌক্তিক এবং এর প্রয়োজনীয়তা আদৌ আছে নাকি এটা একটা ফালতু দাবি। সাথে সাথে সরকারের বর্তমান অবস্থান প্রশংসনীয় নাকি নিন্দনীয়, সরকারের কি করা উচিত, এই গোটা বিষয়টা ইনশাআল্লাহ আজকের আলোচনায় আমরা ক্লিয়ার করে দেখব। ছবির আবশ্যকীয়তা এবং প্রয়োজনীয়তা বোঝাতে সবচেয়ে বড় যে কারণ উল্লেখ করা হয় সেটা হচ্ছে অপরাধ ঠেকানো। চলেন আজকে আমরা শুরু করি যে আসলেই কি ছবি নির্ভর পরিচয় শনাক্তকরণ পদ্ধতি অপরাধ ঠেকাতে সক্ষম। শুরু করা যাক। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে গেলে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে গেলে অথবা ভাইভাতে আমরা যেটা শুনি যে হেনস্থার শিকার হতে হয়, হয়রানির শিকার হতে হয়। চলুন আমরা কিছু নিউজ দেখি যে ছবির প্রতি জোর দিয়েও কি অপরাধ ঠেকাতে পেরেছে, বা বর্তমানে যে প্রচলিত সিস্টেম আছে সেই সিস্টেমে কি অপরাধ ঠেকানো সক্ষম হয়েছে কিনা। একটি পত্রিকা সকালের সময় 3 সেপ্টেম্বর 2021 শিরোনাম দিয়েছে মাসুদ সরকার, প্রক্সি দেয়া তার পেশা। নিউজের ভিতরে বলছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হন মাসুদ সরকার। টাকার বিনিময়ে এর আগেও তিনি তিনবার অন্যের হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এ চক্রের মূল হুতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ওমর ফারুক। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল সরকার ও তার স্ত্রী সুলতানা রাজিয়া এ চক্রের সদস্য। চক্রের সদস্যরা প্রথমে ভর্তিচ্ছু শিক্ষার্থী খুঁজে বের করে, তারপর তার সাথে একটি মোটা অঙ্কের টাকার চুক্তি করে। সব শেষে ওই শিক্ষার্থীর চেহারার সঙ্গে কাছাকাছি মিল হলে এরকম প্রক্সিদাতাকে দিয়ে পরীক্ষা দেওয়ানো হয়। ছবি নির্ভর পরিচয় শনাক্তকরণ পদ্ধতি মাসুদ সরকারের জন্য একটা রহমত স্বরূপ চলে আসলো। তাকে একটা বিজনেস ধরিয়ে দিল, সে এবং তার চক্রের রুটি রুজির ব্যবস্থা হয়ে গেল। বিষয়টা শুনতে আসলে খুব ভালো লাগতেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষরা অপরাধ কিন্তু ঠেকাতে পারে নাই। চলুন আরও নিউজ দেখা যাক। 28 সেপ্টেম্বর 2022 প্রথম আলো শিরোনাম করে, দাখিল পরীক্ষার শেষ দিনে এসে ধরা 19 ভুয়া পরীক্ষার্থী। এক পরীক্ষার্থী জানায় প্রথম থেকেই পরীক্ষা দিচ্ছিল 17 জন, বাকি 2 জন শেষ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে তাদের 3,500 টাকা করে চুক্তি হয়েছে। 19 জন ভুয়া পরীক্ষার্থী যদি এক মাদ্রাসায় অথবা একটা কেন্দ্রে ধরা পড়ে, তাহলে এমন কত শত ভুয়া পরীক্ষার্থী অন্যের হয়ে পরীক্ষা দিয়েছে তার কোনো ইয়ত্তা থাকার কথা না। চলুন আরও কিছু নিউজ দেখা যাক। দৈনিক যুগান্তর 23 অক্টোবর 2019 একটি শিরোনাম করেছে, 8 জনকে ভাড়া করে এমপি বুবলির পরীক্ষা, বিশ্ব মিডিয়ায় ঝড়। এএফপির খবরে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য তার মতো দেখতে লোক ভাড়া করেছেন বাংলাদেশি এমপি। প্রতিবেদনে বলা হয়, বুবলির হয়ে অন্তত 13টি পরীক্ষায় এমন প্রতারণা করা হয়। এরকম অসংখ্য নিউজ আমরা যদি একটু গুগল করি ইনশাল্লাহ পেয়ে যাব।
তো এত নিউজ যদি আমি দিতে যাই তাইলে সময়ের অনেক ব্যাপার, এজন্য আর নিউজ দিলাম না এই সংক্রান্ত। এখানে দেখা যাচ্ছে যে যারা অপরাধ করার তারা কিন্তু অপরাধ করতে পারছে এবং এই অপরাধকে ঠেকানো যাচ্ছে না। প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ তারা ব্যর্থ হচ্ছেন। শুধু তাই না, এটা তো প্রাতিষ্ঠানিক যে ব্যর্থতা সেটা দেখালাম, কারণ ওইখানকার বিভিন্ন বিষয়াশয় বিভিন্ন সময় ভাইরাল হয়, দেখা যায় হয়রানির শিকার হয় বা হেনস্থার শিকার হয়, এবং ওখান থেকেই সাধারণত আমাদের এলিট ভ্যাঙ্গু সুশীলরা কিন্তু ওখান থেকেই জন্ম নেয়। যাই হোক, এবার দেখি আমরা প্রশাসন কিভাবে ব্যর্থ হয়। চলুন একটু দেখা যাক। ঢাকা ট্রিবিউন 23 জানুয়ারি 2025 ইংরেজি একটা নিউজ করে, শিরোনামটা এমন: এ যেন আয়নাবাজি, একজনের হয়ে সাজা খাটছেন অন্যজন। নিউজের ভিতরে লেখা হয়, একটি রিকশা আর কিছু টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মাদকসেবী মিঠুনকে কারাগারে পাঠিয়েছেন ইউপিতর সদস্য সেতাউর রহমান। এরপর থেকে তিনি কারাগারে আছেন, অথচ সেতাউর তার নিজ এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। দৈনিক জনকণ্ঠ 11 সেপ্টেম্বর 2022 একটা নিউজ: 2 বছরের সাজা এড়াতে 7 বছর ধরে হিজড়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে গ্রেফতারকৃত বিল্লাল হিজড়া নয়। পরবর্তী সময়ে তার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রকৃত নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়। এইটা একটু নোট করে রাখবেন যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা গেছে। 6 জুলাই 2017 ইংরেজি প্রথম আলো একটি নিউজ করে, খুনির চেহারার সঙ্গে মিল থাকায় 1 বছর ধরে জেলে। সন্দেহভাজন খুনির চেহারার সঙ্গে তার চেহারার কিছুটা মিল রয়েছে। শরীরের গঠন ও প্রায় একই রকমের। মোহাম্মদ শাহজাহানকে গ্রেফতার করার প্রাথমিক কারণ ছিল এটি। বহুল আলোচিত সাবেক পুলিশ সুপার এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। এই ছবি নির্ভর পরিচয় শনাক্তকরণ পদ্ধতিতে আমরা দেখলাম শিক্ষা প্রতিষ্ঠান ব্যর্থ, প্রশাসনও ব্যর্থ। সফল কারা? যারা অপরাধ করার সুযোগ খুঁজে তারা। আমরা নিউজে বারবার শুনেছি চেহারার মিল থাকার যে বিষয়টা, চেহারার মিল থাকার বিষয়টা বাস্তব, এটা আপনারা সবাই জানেন। ইভেন আমার নিজের চেহারার অনেকের মিল আছে এবং এটা আমি বাস্তব জীবনে শুনতে পেরেছি বলতে কি, যে আমাকে দেখে অন্যজন বলেছেন যে তার অমুকের মতো লাগছে একদম হুবহু, কিন্তু কণ্ঠ একটু ভিন্ন বা একটু ভিন্নতা আছে কিন্তু হুবহু লাগছে। এইটাকে আসলে বিজ্ঞানের ভাষায় বলে যে ডপেল গ্যাঙ্গার জিনিসটা আসলে কি? যে ডপেল গ্যাঙ্গার হচ্ছে যে একজনের চেহারার সাথে আরেকজনের মিল থাকা, রক্ত সম্পর্ক না তারপরেও মিল থাকা, এবং এটার বাস্তবতা আছে। এটা পৃথিবীতে একটা কমন বিষয়, অনেক পাওয়া যায়। এটা হচ্ছে ডপেল গ্যাঙ্গার। তাইলে একদিকে দেখা যাচ্ছে অপরাধীরা অপরাধের সুযোগ পাচ্ছে, সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে ফাঁকি দিতে পারছে। ভুয়া পরীক্ষার্থীদের সংখ্যা আমরা দেখলাম অনেক। সাথে সাথে প্রশাসনও ব্যর্থ হচ্ছে, প্রশাসনিক কার্যক্রম বিঘ্ন হচ্ছে। একজনের জায়গায় আরেকজনের জেল খেটে যাচ্ছে, অথবা একজনের জায়গায় আরেকজনের টাকা দিয়া, রিক্সা দিয়া, টাকার প্রলোভন দেখাইয়া মানে কারাগারে পাঠিয়ে দিতে পারতেছে। এত সব ঝামেলার মধ্যে আসলে সমাধানটা কি? সমাধানের জন্য আমরা একটু ফিরে যাই পিছনের বিল্লাল হিজড়ার প্রতি। বিল্লাল হিজড়া যখন চেহারা নিয়ে ধোঁয়াশা আসলো, তখন সমাধান কি? সমাধানটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর 809 কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট ইউনিক। একজনের আঙ্গুলের চাপ অন্যজনের আঙ্গুলের চাপের মতো হয় না, একদম অসম্ভব। তো এই ফিঙ্গারপ্রিন্ট বর্তমান হচ্ছে আপডেট যুগ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। এই যুগে এসেও আমরা অতীতে পড়ে থাকবো, এটা তো হয় না। এই ফিঙ্গারপ্রিন্টই হচ্ছে একটা সমাধান। যেমন সৌদি আরবে নারী যে ড্রাইভার আছে, এই নারী ড্রাইভারদের আল জাজিরার একটা নিউজ আমি দেখেছি। নারী ড্রাইভারদের সৌদি আরবের একটি শহরে, সম্ভবত কাসিম শহর, এখানে তাদের পরিচয় শনাক্তকরণের জন্য জাস্ট ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করেছে এবং তারা এটা জোর প্রচেষ্টা চালাচ্ছে এটা আরও বিস্তৃত করতে এই সেবাটাকে। এছাড়াও বাংলাদেশে আপনি বিভিন্ন র্যাব, সিআইডি বা বিভিন্ন প্রশাসনিক অন্যান্য যে ইনস্টিটিউশনগুলো আছে, সংস্থাগুলো আছে,
তারাও এফআইএস এই ধরনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা পরিচয় শনাক্ত করে থাকে। এত দূর না, আপনি সরাসরি এই যখন এনআইডি কার্ড বানানো হয় সেখানের কার্যক্রমই দেখুন না, এখানে কিন্তু শুধু ছবি উঠানো হয় না, সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয় বায়োমেট্রিক পদ্ধতিতে। তো এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আর পরিবর্তন করা যায় না, কিন্তু ছবিটুকুই পরিবর্তন করা যায়। আজকে আমার চেহারা যেমন আছে আগামী 10 বছর পরে তেমন থাকবে, এটার কোনো নিশ্চয়তা নেই। আমার নিজের যখন ফটো উঠিয়েছি তখনকার চেহারা এবং আজকের চেহারা অনেক তফাৎ আছে। তো এটা পরিবর্তন করা যায়, যা কিছু পরিবর্তন করা যায় তা আবশ্যক হয় না। অপরিবর্তনীয় বিষয়টাই আবশ্যক হওয়া যুক্তিযুক্ত। তাহলে আমরা দেখলাম যে ছবির মাধ্যমে অপরাধ ঠেকানো যায়, এটা সর্বাংশে সত্য এবং বাস্তব নয়।